রীতা, প্রিয়া, সুনিতা এবং মোহনা নিজেদের কালো রং এবং অসৌন্দর্যের কারণে সকলের কাছে অনেক অনেক খারাপ কথা শোনে। দেখতে খুব বাজে হওয়ায় তারা ভীষণ পরিমাণে হীনমন্যতায় ভোগে। তাদের 4 বোনের দেখতে কালো হওয়ার প্রধান কারণ হলো তাদের কুৎসিত মা রানী দেবী। রানী দেবীর গায়ের রং খুব কালো হওয়ায় তার 4 মেয়েও ভীষণ পরিমাণে কালো হয়, কিন্তু তার এক ছেলে কৃষাণুকে ভীষণ আকর্ষণীয় দেখতে, যেহেতু সে তার মৃত বাবার মতো গায়ের রং পেয়েছে। ফলে তাকে কলেজের সমস্ত সুন্দরী মেয়েরাই বিয়ে করতে চায়, কিন্তু কৃষাণুর মন গিয়ে পড়ে সুন্দরী এবং ফর্সা প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা দেখতে খুব সুন্দরী হওয়ায় সে খুবই অহংকারী ছিল। কৃষাণু প্রিয়াঙ্কাকে একদিন বিয়ের প্রস্তাব দেয়। এ আবার কেমন কথা কৃষাণু? তুমি আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো? তোমার কালো পরিবারে আমার মতো ফর্সা বউ মোটেই মানায় না। আমি তোমার মা আর 4 বোনকে দেখেছি, ওরা ভীষণ কালো। তার মাঝখানে আমি গেলে আমি খুব বেমানান হয়ে যাব। আমি কখনো মানুষকে গায়ের রং দিয়ে ভেদাভেদ করিনি, আর জীবনে করতেও পারবো না। তোমাকে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমার মা কিংবা আমার বোনদের সাথে তোমার কি? তুমি তো আমার বউ হয়ে থাকবে, আর তাছাড়া আমি তো আর কালো নই। কৃষাণু বিয়ে করার বিষয়ে মনস্থির করে নিলে প্রিয়াঙ্কা তাকে আর না করতে পারে না, কারণ প্রিয়াঙ্কাও তাকে পছন্দ করত। কলেজ শেষ হয়ে গেলে কৃষাণু নিজের মা এবং 4 কালো বোনের মতামত নিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা বরাবরই বিয়ের পর গৃহিণী হিসেবে জীবন কাটাতে চাইতো এবং আরাম তার খুবই প্রিয় ছিল। তার বিয়ের পর 4 কালো ননদ সব সংসারের কাজ করে এবং ফর্সা বৌদি পায়ের উপর পা তুলে আরাম করে। অন্যদিকে 4 কালো ননদ রান্না থেকে শুরু করে ফর্সা বৌদির জামা কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। একদিন, বৌমা, এই শীতের মধ্যে আমার 4 মেয়ে ঘরের সব কাজ করছে আর তুমি পায়ের উপর পা তুলে আরাম করছো। বাড়ির বউয়ের কর্তব্য সংসারের দেখাশোনা করা, কিন্তু তোমার তো দেখছি এইসবে কোনো মন নেই। না, আমার এরকম কালো সংসারে সত্যিই মন নেই। আর ঠান্ডার মধ্যে আমি আমার ফর্সা হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। তাই ওই 4 জন কাজের মাসেই বাড়ির সব কাজ করবে। সারাদিন 4 জন আমার বরের টাকায় খাচ্ছে, মোটা হচ্ছে, কাজ করলে ফিট থাকবে। সুন্দরী বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, কিন্তু বউকে বেশি কিছু বললে সে যদি ছেলেকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যায়, তাই রানী দেবী সব চুপ করে মেনে নেয়। একদিন 4 কালো ননদ গরম গরম চা এবং গাজরের হালুয়া করে নিয়ে বৌদির কাছে আসে। তারা দেখে যে প্রিয়াঙ্কা আয়নার সামনে বসে মেকআপ করছে। এই নাও বৌদি, তোমার জন্য আমি গরম গরম চা আর গাজরের হালুয়া রান্না করেছি। তুমি আজকে এই গাজরের হালুয়া খেয়ে নিয়ে ইন্টারভিউ দিতে চলে যাও। আমরা দাদার কাছে শুনেছি যে তুমি শীতকালে গরম গরম গাজরের হালুয়া খেতে ভালোবাসো, সেই কারণে আমি বেশি করে খোয়া ক্ষীর দিয়ে গাজরের হালুয়া রান্না করেছি। এই নাও। তুমি ঠিকই শুনেছো রীতা, আমি গাজরের হালুয়া খেতে পছন্দ করি, কিন্তু তুমি এই গাজরের হালুয়াটাকে পুড়িয়ে একেবারে তোমার গায়ের রঙের মতো কালো করে ফেলেছো। এরকম হালুয়া আমি কেন? কেউ খাবে না। আমি কেবলমাত্র আমার মায়ের হাতের গাজরের হালুয়া পছন্দ করি। তোমরা 4 কালো বাদর মিলে রান্নাঘরে এতক্ষণ ধরে এই কালো হালুয়া বানালে। প্রিয়াঙ্কার এমন অপমানজনক কথা শুনে 4 ননদের খুব খারাপ লাগে। প্রিয়াঙ্কা সেই গাজরের হালুয়ার দিকে ফিরে তাকাতে পর্যন্ত চায় না। সে মনের আনন্দে নিজের মেকআপ নিয়ে ব্যস্ত থাকে। কিছুক্ষণের মধ্যেই কৃষাণু বাথরুম থেকে স্নান করে বেরিয়ে আসে। সেও অফিসে যাবে বলে তাড়াহুড়ো করতে শুরু করে। আজকে তো তোমার ইন্টারভিউ বৌদি, তাড়াতাড়ি যাও, না হলে তোমার লেট হয়ে যাবে। আর অফিসে কাজের ক্ষেত্রে মেকআপের বেশি প্রয়োজন হয় না। আর তোমাকে তো দেখতে এমনিতেই সুন্দর, তোমার আর মেকআপ করার কিসের প্রয়োজন বলো? আমার ইন্টারভিউ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর আমার মার্কেটে অনেক ফ্যান ফলোইং আছে, আমার মেকআপ না করলে হবে না। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার ব্ল্যাক 4 ননদ এটাকে মেকআপ বলে না, এটাকে বলে টাচ আপ। আসলে আমি কোনোদিনও মেকআপ করিনি তো, তাই কোনটা টাচ আপ আর কোনটা মেকআপ আমি জানি না। সবসময় মেকআপ ছাড়াই অফিসে আর কলেজে গেছি। ভাগ্যিস তোমরা কোনোদিনও মেকআপ করোনি, কারণ তোমরা 4 কালো বোন মিলে যদি মেকআপ করতে, তাহলে পৃথিবীর সব মেকআপ ম্যাটেরিয়াল তোমাদের গায়ে ব্যবহার হয়ে যেত, কিন্তু তবুও মেকআপ মেখে তোমরা ফর্সা হতে পারতে না। অন্ধকারের মতো গায়ের রঙে মেকআপ মানায় না, বুঝেছো? এরকম কথা বলে প্রিয়াঙ্কা নিজেই হেসে ওঠে। ফলে তার 4 ননদ প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো রকমের কথা বাড়ায় না। তারা টেবিলের উপর গাজরের হালুয়া এবং গরম গরম চা রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। প্রতিনিয়ত ফর্সা সুন্দরী বৌদি নিজের কালো 4 ননদকে অপমান করতে থাকে। এমনকি সে রানী দেবীকেও খুব খারাপ খারাপ কথা বলে। একদিন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য
প্রিয়াঙ্কা এবং তার 4 কালো ননদ সেজেগুজে তৈরি হয়, কিন্তু সুন্দরী বৌদির পাশে 4 ননদকে একেবারেই মানায় না। রানী দেবীও সকলের সঙ্গে বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হয়ে আসে। আমার 4 মেয়েকে খুব সুন্দর লাগছে। বৌমা, তোমাকেও খুব সুন্দর লাগছে। আমাকে ভালো লাগছে আমি জানি, কিন্তু আপনার 4 মেয়েকে খুব খারাপ দেখতে লাগছে। যেন মনে হচ্ছে একটা সুন্দর আমের পাশে 4টে পচা কালো আম দাঁড়িয়ে আছে। আর এই ক্যাটক্যাটে কমলা রঙের চুড়িদারে তোমাদের মোটেই মানাচ্ছে না। তোমরা বরং কোনো হালকা রঙের চুড়িদার পরে বিয়ে বাড়িতে যাও। প্লিজ বৌদি, তুমি আর আমাদের গায়ের কালো রং নিয়ে খোঁটা দিও না। আমরা কালো হতে পারি, কিন্তু অপমানিত হওয়ার মতো অন্যায় তো আমরা করিনি বলো। তোমরা যাই বলো না কেন, আমি আর তোমাদের দাদা তোমাদের 4 জনকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে যেতে পারবো না। লোকে আমাদের উপর অনেক হাসাহাসি করবে। তোমরা বরং বাড়িতে থাকো আর ঘর বাড়ি পরিষ্কার করো। ঠিক এমন সময় সেখানে কৃষাণু চলে আসে। তোমার যখন আমার কালো বোনদের সাথে বিয়ে বাড়ি যেতে এতই সমস্যা, তাহলে আমি আমার বোনদের আর মাকে নিয়ে গাড়ি করে বিয়ে বাড়ি চলে যাচ্ছি, আর তুমি তোমার সৌন্দর্য আর ভারী শাড়ি নিয়ে বাসে করে বিয়ে বাড়ি চলে এসো। কিন্তু তুমি যদি বিয়ে বাড়ি যাও তাহলে আমার মা আর 4 বোন বিয়ে বাড়ি যাবে, এটা মনে রেখো। বাসে করে বিয়ে বাড়িতে যাওয়ার কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ভীষণ পরিমাণে আরামপ্রিয় হওয়ায় গাড়ি ছাড়া ধুলোবালির মধ্যে কোথাও যাতায়াত করতে পারে না। ফলে নিজের শাশুড়ি মা এবং কালো ননদদের সঙ্গে বিয়ে বাড়িতে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। সকলে মিলে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে যাওয়ার পর 4 কালো বোনকে নিজেদের গায়ের কালো রঙের জন্য অনেক অনেক অপমান সহ্য করতে হয়, কিন্তু সকলে প্রিয়াঙ্কার সৌন্দর্য দেখে অবাক হয়, কারণ এরকম কালো কয়লার মতো পরিবারে ফর্সা ফুলের মতো বউকে দেখে সকলেই অবাক হয়। বিশেষ করে রানী দেবীর বান্ধবীরা তাকে নিয়ে অনেক সমালোচনা করে। এরকম দৃষ্টিকটু কালো 4 ননদের জন্য সুন্দরী প্রিয়াঙ্কাকে তার বন্ধুদের কাছেও অনেক ছোট বড় কথা শুনতে হয়। প্রিয়াঙ্কা, আমি তো ভেবেছিলাম অ্যাটলিস্ট তোমার হাজবেন্ড বড় একটা সুশ্রী পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু তুমি কিভাবে কালো পরিবারকে মানিয়ে নিলে? আমার পরিবার তো এদের থেকে অনেক সুন্দর। আমি জাস্ট ভাবতে পারছি না যে এই কুৎসিত পরিবারে এত সুন্দর একটা দেখতে বউ হয়েছে কিভাবে। কি করব বলো রোহান, এটা আমাদের ব্যাড লাক। যাই হোক, তোমার অফিস কেমন চলছে বলো? শুনেছি তুমি নাকি শহরের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছো। হ্যাঁ, তুমি ঠিক কথাই শুনেছো। আমার মাল্টিন্যাশনাল কোম্পানিতে একজন ভীষণ সুন্দরী সুশ্রী রিসেপশনিস্ট দরকার, আর সেই জন্যই আমার তোমার মতো সুন্দরী বউয়ের কথা মাথায় এসেছে। তুমি যদি চাও তাহলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো, মাস গেলে ভারী স্যালারি পাবে। রোহানের এরকম জব অফার শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে এমনিতেই চাকরি খুঁজছিল। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে সে নিজের বর এবং বাকিদেরকে এই কাজের ব্যাপারে বলে। সকলেই এত সুন্দর চাকরির প্রস্তাবে রাজি হয়। প্রিয়াঙ্কা এরকম ধরনের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশি টাকা চাকরি পেয়ে মনে মনে নিজের উপর গর্ববোধ করে। সকালবেলা উঠে প্রিয়াঙ্কা খুব সুন্দর করে তৈরি হয় অফিসে যাবে বলে। এমন সময়, তুমি চাকরি পেয়েছো শুনে আমি খুব খুশি হয়েছি বৌদি। আজকে তোমার চাকরির প্রথম দিন। তুমি একটু দই আর চিনি খেয়ে যাও, তোমার দিনটা কিন্তু শুভ হবে। আমি ভেবেছিলাম যে অফিসে যাওয়ার আগে তোমাদের কালো মুখ আমি দেখবো না, কিন্তু তোমরা সেই নিজেদের বিচ্ছিরি মুখ নিয়ে আমার সামনে চলে এসেছো। আজকে আমার দিনটা সত্যিই ভীষণ খারাপ যাবে। আমরা তোমার ভালোর জন্যই বলছি বৌদি। আমার ভালো তোমাদের ভাবতে হবে না, আর তোমাদের কালো হাতে এসব দই চিনি আমি খেতে চাই না। তোমরা কেন বলো তো এতটা বাড়াবাড়ি করো? সবসময় জেচে পড়ে সব কাজ করে আমার মন জয় করতে চাও বলো? এসব করে কিন্তু লাভ হবে না। তোমাদের যদি গায়ের রং ফর্সা হতো তাহলে তোমাদের হাত দিয়ে আজকে আমি এই দই আর চিনি খেতাম, কিন্তু তোমাদের এমন কালো হুলো বিড়ালের মতো গায়ের রং যে তোমাদের হাত থেকে আমার তো 1 গ্লাস জল পর্যন্ত খেতে ইচ্ছে করে না। এই বলে প্রিয়াঙ্কা অফিসে চলে যায়। এমন সময় রানী দেবী সেখানে আসে। সে নিজের 4 মেয়ের চোখে জল দেখে খুবই দুঃখ পায়। এমন সময় প্রিয়াঙ্কার সুন্দরী মা পরিদেবী সেখানে চলে আসে। আজকে প্রথম দিন আমার মেয়ে অফিসে কাজ করতে গেছে, আর তোমরা চোখে জল নিয়ে এসে ওর অমঙ্গল ডেকে আনছো। নিজেরা চাকরি ছেড়ে বাড়িতে বসে আছো, আর তার উপর আমার মেয়ে কাজ করতে যাচ্ছে বলে তোমাদের হিংসা হচ্ছে। অবশ্য এরকম কালো বদন নিয়ে তোমাদেরকেও এত ভালো চাকরি দেবেও না, তোমাদের বিয়েও হবে না। আমাদের গায়ের রং যে কালো তাতে আমাদের তো কোনো দোষ নেই বলুন। যে সকল নায়িকারা মিস ইউনিভার্স হয় তারাও তো অনেক সময় কালো হয়, কিন্তু তাদেরকে তো সবাই অনেক অনেক ভালোবাসে আর সম্মানও করে। ওসব কালো হিরোইনদের টিভিতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে কালো মেয়েকে কেউ বাড়ির বউ করে নিয়ে আসে না, কারণ যে মেয়ে কালো হয় তার সন্তানরাও কালো হয়। তাই তোমাদের জীবন কিন্তু খুব কঠিন। প্রিয়াঙ্কার মায়ের কথা শুনেও 4 কালো বোন খুবই দুঃখ পায়। এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। কোনো না কোনো কারণে প্রিয়াঙ্কা এবং তার মা 4 কালো বোনকে খারাপ খারাপ কথা শোনানোর সুযোগ খোঁজে।
যদি তারা 4 কালো বোনের কাজে খুঁত খুঁজে পায় তাহলে তো আর কোনো কথাই নেই। সঙ্গে সঙ্গে 4 জনের উপর কথার বাণের বর্ষা হয়ে যায়। একদিন প্রিয়াঙ্কা অফিসে গেছে, এমন সময় তাদের কলিগ শিবম তার সঙ্গে কথা বলতে আসে। রিতা, আজকে আমাদের বস অফিসে ভিজিট করতে আসবে, সুতরাং তুমি আর মিলি বসের সামনে প্রেজেন্টেশন দেবে। আজকে আমাদের অফিসের প্রেস্টিজ কিন্তু তোমার হাতে, সুতরাং যে করে হোক ভালো প্রেজেন্টেশন দিয়ে বসকে আমাদের ইমপ্রেস করতেই হবে। আরে তুমি চিন্তা করো না, আমরা এতই সুন্দর যে আমাদের বস এমনিতেই আমাদেরকে দেখে ইমপ্রেস হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি করে আমরা দুজন মিলে প্রেজেন্টেশনটা তৈরি করে নিই। এই বলে প্রিয়াঙ্কা এবং শিবম মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করে। কিছুক্ষণ পর অফিসের মালকিন শালিনী দেবী ভিজিট করতে সেখানে আসে। শালিনী দেবীকে দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ তারা ভাবতে পারে না যে এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালকিনের গায়ের রং কুচকুচে কালো। তাছাড়া শালিনী দেবীকে দেখতে খুব কুৎসিত ছিল। যেহেতু সে এই অফিসের মালকিন, তাই প্রিয়াঙ্কা চাইলেও তাকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলতে পারে না। শালিনী দেবীর এরকম কুৎসিত গায়ের রং দেখে প্রিয়াঙ্কা নিজের সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার করে। সে নিজের উপর বেশ আত্মবিশ্বাসী হয়ে সেজে গুজে শালিনী দেবীর সামনে প্রেজেন্টেশন পেশ করে। তোমরা দুজনে এটা বানিয়েছো, এর থেকে ভালো প্রেজেন্টেশন আমার ক্লাস 5 ছেলে তৈরি করতে পারে। আর এরকম লাল নীল হলুদ সবুজ জামা কাপড় পরে প্রেজেন্টেশন দিতে এসেছো? এখানে কি কোনো ফ্যাশন শো চলছে? ডিসগাস্টিং। ম্যাম, আপনি আমাদের এভাবে কথা শোনাচ্ছেন কেন? আমি তো দেখতে কত সুন্দর। আমাদের প্রেজেন্টেশন যদি একটু খারাপ হয় তাহলেও কিন্তু আপনার আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। চুপ করো, তুমি এভাবে তর্ক করছো কেন? উনি রেগে গেলে তো বিপদ হবে। প্লিজ চুপ করো প্রিয়াঙ্কা। তুমি চুপ করো। আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত কালো হওয়া সত্ত্বেও আপনাকে এই কোম্পানির বস কে করলো? আপনার থেকে আমি অনেক সুন্দরী, তাই বস হওয়ার যোগ্য আমি। আর তার উপরে আপনি আমাদের প্রেজেন্টেশনকে খারাপ বলে কথা শোনাচ্ছেন। আর আমার মনে হয় আপনি হয়তো আমাদের মতো এরকম হলুদ সবুজ লাল নীল জামা কাপড় পরতে পারেন না, তাই আমি এরকম জামা পরেছি বলে আপনার হিংসা হচ্ছে। কি তোমার এত বড় সাহস যে তুমি আমাকে অপমান করছো? আমি তোমাকে কিছুতেই আমার কোম্পানিতে কাজে রাখতে পারবো না। যাদের নিজের সৌন্দর্যের উপর এত অহংকার কিন্তু কাজের নামে কিছুই জানে না, তাদের কখনো আমার কোম্পানিতে কাজ করার কোনো অধিকার নেই। এই বলে শালিনী দেবী প্রিয়াঙ্কাকে নিজের অফিস থেকে বের করে দেয়। সুন্দরী প্রিয়াঙ্কা কাজ হারিয়ে শালিনী দেবীর উপর রাগ করে বাড়িতে চলে আসে। পরিদেবী কিছুতেই তার মেয়ের এরকম অফিস ছেড়ে চলে আসার সিদ্ধান্ত মেনে নিতে পারে না। কাজের জায়গায় নিজেদের বসকে কেউ এরকম ভাবে কথা শোনায়? আমি মানছি তুই দেখতে খুব সুন্দর, কিন্তু প্রেজেন্টেশন বানানোর সাথে সৌন্দর্যের কি সম্পর্ক? আর তুই এরকম বেকার বেকার কেন ওনার সঙ্গে তর্ক করেছিস? মাস গেলে অনেক টাকা পাওয়া যেত। আর এখন তোকে তোর বর কিন্তু বসে খাওয়াতে পারবে না। তোর কালো চার ননদও কিন্তু তোর সেবা করবে না। মা, তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ? আমি বুঝতেই পারছি যে ওনার মুখে তর্ক করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো? তখন আমার মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু এখন যদি আমি শালিনী দেবীর কাছে গিয়ে ক্ষমা চাই তাহলে উনি আমাকে ক্ষমা করবেন না। ইস, আমি নিজের ভুলের জন্য নিজের কাজটা হারিয়ে ফেললাম। 4 কালো ননদ নিজেদের ফর্সা বৌদির কথা শুনতে পায়। তুমি যে কোম্পানিতে কাজ করো তার মালকিন শালিনী দেবী আমার ছোটবেলার বান্ধবী। আমি আর শালিনী একই অফিসে চাকরি করতাম। তারপর শালিনীর প্রমোশন হয়ে কোম্পানির মালকিন হয়ে যায়। বৌদি, তুমি যদি চাও তাহলে আমি তোমার হয়ে শালিনীর সঙ্গে কথা বলতে পারি। প্রিয়ার কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। তারা ভাবতে পারে না যে 4 জনকে তারা গায়ের কালো রঙের জন্য অপমান করে এসেছে তাদের কিনা এতদূর পর্যন্ত পরিচয় আছে। পরের দিনে প্রিয়া শালিনীর কাছে নিজের বৌদির হয়ে ক্ষমা চায়। শালিনী প্রিয়াকে অত্যন্ত স্নেহ করায় সে আবার প্রিয়াঙ্কাকে নিজের অফিসে কাজে রাখে। আমার অনেক ক্ষমা হয়ে গেছে বোন, তোমাদের গায়ের রং কালো হলেও তোমরা অনেক ভালো, আর আমি কখনো তোমাদেরকে অপমান করব না। আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও। প্রিয়াঙ্কা নিজের কালো চার ননদ এবং শাশুড়ি মায়ের কাছে নিজের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চায়। সকলে মিলে তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে কালো চার ননদ এবং তাদের ফর্সা বৌদি সুখে শান্তিতে সংসার করে। আজকে সঙ্গীতা এবং পিয়ালি 2 বোনের বিয়ে ছিল। ছোট মেয়ে পিয়ালির জন্য তাদের বাবা মা 1 লক্ষ টাকা দামের গাউন কিনেছিল, কিন্তু তাদের বড় মেয়ে সঙ্গীতের জন্য তারা একটা সাধারণ জামা পর্যন্ত কিনে দেয়নি। তাদের বড় মেয়ের বিয়ে নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা তারা করে না, শুধুমাত্র পিয়ালিকে নিয়েই তারা ব্যস্ত থাকে। এই দেখে সঙ্গীতার খুবই কষ্ট হয়। আজকে তোমার বিয়ে, বোনকে তোমরা কত সুন্দর একটা গাউন কিনে দিয়েছো, তোমরা আমাকেও একটা গাউন কিনে দাও। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমরা আমাকে কখনোই দাওনি, কিন্তু বিয়ে নিয়ে সব মেয়েরই তো কিছু না কিছু স্বপ্ন থাকে।
আমরা তো আগেই বলেছি তোর পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না। আমরা যে তোর কখনো বিয়ে দেব সেটাও তো আমরা ভাবিনি। তোর বিয়ে যে হচ্ছে এটাই তোর সৌভাগ্য। আর আমার মেয়ের সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? তুই তো আমার মেয়ের নখেরও যোগ্য না। আর তুই তোর বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিস? তুই তোর বিয়েতে গাউন পরার কথা ভাবলি কি করে? তোর তো বিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়ির চাকরের সঙ্গে। ওই চাকরও তো নিশ্চয়ই ছেঁড়া ফাটা জামা পরেই তোকে বিয়ে করতে আসবে, আর সেই জন্য তোকেও তো ছেঁড়া ফাটা জামা পরেই বিয়ে করতে হবে, তবেই তো তোর বরের সঙ্গে তোকে মানাবে। একদম, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর শোন, আমার মেয়ের কোনো জিনিসের দিকে একদম চোখ দিবি না বলে দিলাম। বাবা, তুমিও কি এদের কথাই শুনবে? তুমিও কি আমাকে একটাও গাউন কিনে দেবে না? আমার 1 লক্ষ টাকার গাউন চাই না বাবা, অন্তত 1000 টাকা দামের একটা গাউন কিনে দাও আমাকে। আমি বলেছি না তুই আমাকে বাবা বলে ডাকবি না? তোকে কিছু কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আর তুই এই বাড়ি থেকে বিদায় হচ্ছিস আমার খুব ভালো লাগছে, কারণ তোর এই অপায় মুখটা আমাকে আর দেখতে হবে না। সঙ্গীতা তার পরিবারের সকলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে খুবই দুঃখিত হয়। আসলে ওটা সঙ্গীতার মা এবং সৎ বোন ছিল। সঙ্গীতাকে জন্ম দেওয়ার সময় তার নিজের মা মারা যায়, আর সঙ্গীতার গায়ের রং কালো হওয়ায় রামকমল বাবু কিছুতেই তার সদ্যজাত শিশুকে সহ্য করতে পারে না। এ কেমন মেয়ে তুমি দিলে উপরবেলা আমাকে? এই মেয়ে তো জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের মাকেও খেয়ে ফেলেছে, তার উপর গায়ের রং এত কালো। এই কালো অপয়া মেয়েটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। একে আমি কখনোই নিজের মেয়ে বলে স্বীকার করতে পারবো না। জন্মের প্রথম দিন থেকেই রামকমল বাবু তার সদ্যজাত শিশুকন্যা সঙ্গীতাকে অবহেলা করতে শুরু করে দেয়। 2-3 মাস যেতে না যেতেই রামকমল বাবু আবার দ্বিতীয় বিয়ে করে এবং চন্দ্রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের বিয়ের 2 বছর পর তাদের জীবনে পিয়ালি আসে। পিয়ালি খুবই ফর্সা রং নিয়ে জন্মগ্রহণ করে। পিয়ালি জন্মানোর পর রামকমল বাবু প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই হলো আমার আসল মেয়ে। মেয়েরা কালো হলে কখনোই দেখতে ভালো লাগে না। ধন্যবাদ চন্দ্রিমা, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এভাবে রামকমল বাবু এবং চন্দ্রিমা দেবী সঙ্গীতা ও পিয়ালির মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয়। ছোটবেলা থেকেই তারা সঙ্গীতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। ছোটবেলা থেকে এভাবে বাড়ির কাজকর্ম করতে করতে সঙ্গীতা গৃহকর্মে একেবারে নিপুণা হয়ে ওঠে। সে বাড়ির কাজ খুবই নিপুণভাবে করার সঙ্গে সঙ্গে খুবই সুস্বাদু খাবারও রান্না করতে পারে। মাত্র 12 বছর বয়সী সঙ্গীতার হাতে রান্না খেয়ে যে কেউ অবাক হয়ে যেত, কিন্তু তবুও তার পরিবারের লোকজন তার কদর করত না। এমনই একদিন, এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস না তোর মুখ দেখলে আমি খাবার খেতে পারি না? যা চলে যা আমার চোখের সামনে থেকে। আজকে আমার চিকেন খাওয়ার ইচ্ছা করছে না, তুই আমার জন্য এখনই অমলেট বানিয়ে নিয়ে আয়। কিরে, আমার মেয়ে কি বললো শুনতে পেলি না? আমার মেয়ে যখন যা বলবে মুহূর্তের মধ্যেই যেন সেটা হয়ে যায়। তোকে এই বাড়িতে রাখা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের সেবা যত্ন করার জন্য, বুঝেছিস? তা না হলে তোর মতো এরকম মুখপুরি মেয়েকে আমি কখনো এই বাড়িতে স্থান দিতাম না, কবেই বিদায় করে দিতাম। সঙ্গীতা তার বাবার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায়, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। সঙ্গীত এবং পিয়ালি দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। সঙ্গীতার বয়স হয়ে গেলেও তার বাবা মা তার বিয়ে নিয়ে কোনরূপ চিন্তা ভাবনা করে না। তারা পিয়ালির বিয়ের জন্য দেখাশোনা করা শুরু করে দেয়। একদিন রাগিনী দেবী তার একমাত্র ছেলে চিত্তরঞ্জন এবং তাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে পিয়ালিদের বাড়িতে আসে। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমরা সাথে করে আমাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে এসেছি। আসলে আমরা যেখানেই যাই রমেন আমাদের সঙ্গেই যায়। কোথাও গিয়ে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই রমেনকে আমরা নিয়ে যাই। না না দিদি, কোনো অসুবিধা নেই। চলুন না, চলুন বসবেন, চলুন। এই সঙ্গীতা, তাড়াতাড়ি এনাদের জন্য জলখাবারের ব্যবস্থা কর। সঙ্গীতা তার বাবার কথা শুনে রান্নাঘর থেকে একের পর এক সুস্বাদু খাবার নিয়ে এসে টেবিলে রেখে দেয়। সঙ্গীতাকে দেখে রাগিনী দেবীর মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই মেয়েটাকে, আপনার কি 2টো মেয়ে নাকি? আমরা তো শুনেছিলাম আপনার একটাই মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছিলেন, আমাদের তো একটাই মেয়ে, আর সেটা হলো পিয়ালি। আর এই মেয়েটা তো আমাদের বাড়ির চাকর, আপনাদের বাড়ির রমেন যেরকম সেরকমই। আচ্ছা, আপনারা এবার খাওয়া শুরু করুন। গিন্নি, এনাদের খাবার পরিবেশন করো। চিত্তরঞ্জন এবং তার মা খাবার খাওয়া শুরু করে। খাবারগুলো খেয়ে তাদের দুজনেরই খুবই ভালো লাগে। বাহ, খাবারগুলো তো দারুণ খেতে হয়েছে। এত সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি। এই খাবারগুলো কে রান্না করেছে? আপনাদের বাড়ির কাজের মেয়ে রান্না করেছে নিশ্চয়ই। হ্যাঁ দিদি, এই রান্নাগুলো সব সঙ্গীতাই করেছে। আসলে ও খুব ভালো রান্না করতে পারে বলেই আমরা ওকে দিয়ে সব রান্না করিয়েছিলাম। আর তাছাড়া আপনারা আসছেন বলে কথা, আপনাদের জন্য তো সুস্বাদু খাবারের আয়োজন করতেই হবে। আচ্ছা বুঝলাম। আর আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো? পিয়ালি, তুমি রান্না বান্না করতে পারো? আসলে রমেন বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারলেও ও কিন্তু রান্না বান্নাটা করতে পারে না, তাই কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হয়। তাই আমি এমন একজন বৌমা চাইছি যে বিয়ের পর রান্নার দায়িত্বটা অন্তত সামলাতে পারবে।
এই শুনে পিয়ালি এবং তার বাবা মা ভয় পেয়ে যায়, কিন্তু তারা মিথ্যা কথা বলার সাহস পায় না। না আন্টি, আসলে আমি কোনো রান্না বান্না করতে পারি না। দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে। হ্যাঁ দিদি, আমরা চাইলেই কিন্তু আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমরা বললাম না। দেখুন আমার মেয়ে কিন্তু খুবই ভালো, দেখতে যেমন সুন্দর তেমনই শিক্ষিত। আজকালকার শিক্ষিত মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতেও চায় না। আপনাদের রান্নার কোনো অসুবিধা হলে আপনারা তো রান্নার জন্য কাউকে রেখে দিতেই পারেন, রমেনকে যেমন রেখেছেন। আচ্ছা, আমি বলছিলাম কি, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে রমেনের সঙ্গেই তো সঙ্গীতার বিয়েটা দিয়ে দিতে পারেন। এমনিও সঙ্গীতার বাবা মা কেউ নেই, সঙ্গীতার বিয়ে হয়ে গেলে ও আপনাদের বাড়িতে গিয়ে রান্না বান্না সবই করতে পারবে। আপনারা দেখলেন তো এ কত ভালো রান্না করতে পারে। আর সঙ্গীতা আপনাদের বাড়িতে থাকলে আমার মেয়েরও ওখানে গিয়ে থাকতে আর কোনো অসুবিধা হবে না। এ নিয়ে আমি তো কিছু বলতে পারবো না। আর তাছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র এদের দুজনের। এটা রমেন আর সঙ্গীতাকেই ঠিক করতে দেওয়া উচিত। রমেন, তুমি কি সঙ্গীতাকে বিয়ে করতে চাও? রমেন সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, আর সঙ্গীতাও মনের দুঃখে বিয়ে করতে রাজি হয়ে যায়। সঙ্গীতার আর কিছুতেই ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে ছিল না, তাই সে মনে মনে ভাবে এই বাড়ি থেকে বিদায় নিয়ে সে হয়তো শান্তি পাবে। এভাবে পিয়ালির সঙ্গে চিত্তরঞ্জনের এবং রমেনের সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক হয়। বিয়ের ডেট ফাইনাল হয়ে যাওয়ার পর থেকেই পিয়ালি তার বাবা মাকে নিয়ে বিয়ের কেনাকাটা করা শুরু করে দেয়। তার বাবা মা তাকে দামি দামি গাউন, শাড়ি, সোনা গহনা অনেক কিছুই কিনে দেয়, কিন্তু তারা সঙ্গীতাকে কিছুই দেয় না। এভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা সঙ্গীতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছো? আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনটা কখনোই দেখতে হতো না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? সঙ্গীতা তার মায়ের ফটো দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই সঙ্গীতার মনে পড়ে তার মায়ের ঘরে একটি বহু পুরানো বাক্স রাখা আছে। সঙ্গীতা আর দেরি না করে তার মায়ের ওই পুরানো বাক্সটা খুলে দেখে। ওই বাক্সে বহু পুরানো বেশ অনেকগুলো তামা, পিতল এবং কাঁসার বাসনপত্র ছিল। সঙ্গীতা সেগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে সঙ্গীতা খুব সুন্দর একটা গাউন কিনে নেয়। সেই গাউনটা পরে সঙ্গীতা পার্লার থেকে খুব সুন্দর মেকআপ করে বাড়িতে আসে। সঙ্গীতাকে ওই গাউনটা পরে এবং পার্লার থেকে মেকআপ করার পর খুব সুন্দর দেখতে লাগে। সঙ্গীতাকে দেখে পিয়ালি এবং তার বাবা মা দুজনেই অবাক হয়। এই, তুই এত সুন্দর গাউনটা কোথায় পেলি? কে কিনে দিল তোকে এত সুন্দর গাউনটা? আমাকে কেউ কিনে দেয়নি, আমি নিজের টাকা দিয়েই এই গাউনটা কিনেছি। নিজের টাকা দিয়ে কিনেছিস বলতে তুই কোথায় পেলি টাকা সেটা বল। মা, ভালো করে তোমার আলমারি চেক করে দেখো তো এ বাড়ির কোনো জিনিসপত্র কিংবা টাকা চুরি করেছে কিনা। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই বাড়ি থেকে টাকা চুরি করে এই গাউনটা কিনে নিয়ে এসেছে। না, আমি তোমাদের কোনো জিনিসই নিইনি। আমি আমার মায়ের বাক্স থেকে তামা, পিতল, কাঁসার কয়েকটা বাসনপত্র বিক্রি করে এই গাউনটা কিনে এনেছি আর পার্লার থেকে মেকআপ করেছি। কি, তোর সাহস কি করে হলো তোর মায়ের বাক্সে হাত দেবার? তুই কি আমাদের কাউকে জিজ্ঞাসা করেছিস কিছু? তুই তো এই গাউনটা পরে বিয়ে করতে পারবি না। তাড়াতাড়ি গাউনটা খুলে ফেল, তাড়াতাড়ি কর, এখনই বরযাত্রী চলে আসবে। না হলে আমার শ্বশুর বাড়ির লোক এটাই জানে যে তুই এই বাড়ির চাকর, আর তাই তোকে চাকরের মতো করে বিয়ে করতে হবে। এত সুন্দর গাউন পরে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না, কারণ ওরা যদি জেনে যায় তুই এই বাড়ির চাকর না এই বাড়ির মেয়ে, তাহলে বিপদ হতে পারে। কি হলো, শুনতে পাচ্ছিস না? এই নে, তোকে আমি পিয়ালির একটা পুরানো জামা দিচ্ছি। এই জামাটা তুই তাড়াতাড়ি পরে নে, আর এই গাউনটা আমাকে দে, আমি পরবো। ঠিক তখনই সেখানে রাগিনী দেবী, তার ছেলে চিত্তরঞ্জন এবং রমেন চলে আসে। সঙ্গীতা এবং তার পরিবারের সব কথাই তারা শুনে ফেলে। ছি, আপনাদের লজ্জা করলো না এরকম একটা জঘন্য মিথ্যা কথা বলতে? নিজেদের বাড়ির মেয়েদেরকে আপনারা চাকরের পরিচয় দিলেন। রমেন আমাদের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু রমেনকে আমরা সবসময় ওর যোগ্য সম্মানটুকু দিয়েই থাকি। আর আপনারা এতটা নিচে কিভাবে নামতে পারলেন? না, আপনাদের মতো মানুষের সঙ্গে আমরা কখনোই সম্পর্ক গড়ে তুলতে পারবো না। হ্যাঁ মা, আমি এরকম মিথ্যাবাদী মেয়েকে কখনোই বিয়ে করবো না। ভাগ্যিস আমরা ঠিক সময় এসেছি। আপনারা দয়া করে এরকম করবেন না। আমরা যা করেছি শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর জন্যই করেছি। দয়া করে এই বিয়েটা আপনারা ভেঙে দেবেন না। এই মুখপুরি, তোর জন্য আজকে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। তোর জন্য হয়েছে এসব। তোকে আজকে আমি শেষ করে দেব। এই বলে চন্দ্রিমা দেবী সকলের সামনে সঙ্গীতাকে মারধর করতে শুরু করে। রাগিনী দেবী এবং তার ছেলে কিছুতেই সঙ্গীতার উপর এমন অত্যাচার মেনে নিতে পারে না। থামুন বলছি, থামুন। আপনি এইভাবে মেয়েটার উপর অত্যাচার করতে পারেন না। আমরা চাইলেই এখনই পুলিশকে খবর দিয়ে আপনাদেরকে জেলে পাঠাতে পারি। এইভাবে একটা মেয়ের উপর সারা জীবন আপনারা অত্যাচার করলেন। মা, আমি পিয়ালিকে নয়, আমি সঙ্গীতাকে বিয়ে করতে চাই। সঙ্গীতা, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো?
এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। সঙ্গীতা চিত্তরঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে চিত্তরঞ্জন এবং তার মা এরকমই সরল সিধেসাদা এবং গৃহকর্মে নিপুণ একটি মেয়ের সন্ধানে ছিল, আর সঙ্গীতার সরলতা তাদেরকে প্রথম দিনই আকর্ষিত করেছিল। সঙ্গীতার গায়ের কালো রং নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সঙ্গীতা ওই বাড়ির চাকর বলে তারা সেদিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে সঙ্গীতার আসল পরিচয় জানার পর চিত্তরঞ্জন এবং তার মা সঙ্গীতাকেই তাদের বাড়ির বউ করবে বলে ঠিক করে। পিয়ালি এবং তার বাবা মা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। চিত্তরঞ্জন সঙ্গীতাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এদিকে পিয়ালি এবং তার বাবা মা শুধুমাত্র আফসোস করতে থাকে।